হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটা চাইনিজ রোমান্টিক ড্রামার গল্প নিয়ে এসেছি। এই ড্রামায় আমরা দেখব একজন অ্যারোগেন্ট প্রফেসরের প্রেমে কিভাবে একটি সুন্দরী কিউট মেয়ে পড়ে যায়, কিন্তু প্রফেসর প্রথমে তাকে পাত্তা দেয় না, কারণ প্রফেসরের জন্য এমন অনেক স্টুডেন্টই পাগল ছিল। তবুও একসময় তাদের সম্পর্কটা হয়ে যায়। তো চলুন গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা একজন কমিক আর্টিস্টকে দেখতে পাই। আসলে সে কমিক লিখছিল। রোমান্টিক কমিককে সে হঠাৎ করে অ্যাকশন কমিকে বদলে দেয়। মেইনলি তার অ্যাকশন অনেক ভালো লাগতো, কিন্তু এমন অ্যাকশনে ভরা রোমান্টিক কমিককে কেউ দেখবে? ও যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানির পরিচালক এটা পড়ে অনেক হাসতে লাগে আর বলতে লাগে, এরকম কমিক লিখলে এই কমিক কি কখনো পপুলার হবে? আর এরকমভাবে কে কমিক লেখে? আর তখনই আমরা কমিক আর্টিস্টকে দেখতে পাই। ওর নাম হলো চিনিয়ান। ওই হলো আমাদের এই ড্রামার মেইন নায়িকা। সিনিয়রই ওই কমিকটা লিখছিল। তখন ওর সিনিয়র ওকে বলে, তুমি যদি এভাবে কমিক লেখো তাহলে তোমার কমিক কেউ পড়বে না। তোমার কি কখনো নিজের হার্টবিট ফাস্ট হয়নি? মানে কখনো তুমি প্রেমে পড়োনি? এখন থেকে তুমি এই রোমান্টিক কমিক বুকগুলো পড়বে আর কিভাবে রোমান্টিক কমিক লিখতে হয় সেটা শিখবে। তো ও বাইরে বসে বসে একটা স্কেচ করছিল। ঠিক তখন ওর ক্ষুধা পেয়ে যায়, তাই ও বিফ জার্কি বের করে খাচ্ছিল। তখনই ওর কাছে একটা কুকুর আসে আর কুকুরটা ওর কাছ থেকে ওই বিফ জার্কি খেয়ে নেয়। তখনও দেখে কুকুরের নাম হলো চিবাও। ও বলে, তোমার নামের সঙ্গে আমার নামের তো মিল আছে, কারণ আমাদের দুজনেরই নামের শুরু চি দিয়ে। তো কুকুরটিকে নিয়ে ওর মালিকের কাছে যেতে লাগে, কিন্তু কুকুরটি হঠাৎ করেই দৌড়াতে শুরু করে। মেইনলি এই কুকুরটিও ছিল স্মার্ট এবং ওর যে পালক ছিল সেও ছিল অনেক স্মার্ট। তখন ওই কুকুরের মালিককে আমাদের দেখানো হয়। কুকুরের মালিক এখানে তার ফোন দিয়েই কুকুরটি কোথায় আছে তার অবস্থান যাচাই করছিল। ঠিক তখনই চিনিয়ান কুকুরটিকে নিয়ে আসে, আর এত সুন্দর হ্যান্ডসাম একটা লোককে দেখে ও ক্রাশ খেয়ে যায়। এই প্রথম মনে হচ্ছিল ওর হার্টবিট অনেকটাই ফাস্ট হয়ে গিয়েছে। ওই লোকটির সঙ্গে কথা বলতে চাইলে লোকটি ওর দিকে হাত বাড়িয়ে দেয়। ও লোকটির হাতে হাত দিলে লোকটি বলে, কুকুরের লেজটা দাও। তখন ও কুকুরের ধরার ওই রশিটি দিয়ে দেয়। তারপরে বলে, এই কুকুরটির বয়স কত? তখন ওই লোকটি বলে, ওর বয়স মাত্র 5 বছর। তখনই কুকুরের সামনে একটা প্রজাপতি চলে আসে। প্রজাপতি ধরার জন্য যখন কুকুরটি যায় তখনই চিনিয়ানের উপরে ওই লোকটি পড়ে যায়। আর আমরা বলে নিই, এই হলো আমাদের মেইন লিড, আর এই লোকটির নাম হলো জি ইয়ানশিন। কুকুরটি ওই প্রজাপতি ধরার জন্য যখন ওর উপর দিয়ে লাফ দেয় তখনই জি ইয়ান কিস করে ফেলে চিনিয়ানকে। আর তখনই তো হার্টবিট ফাস্ট হয়ে যায় চিনিয়াংয়ের। আর ওরা বুঝতে পারে আসলে এই কুকুর ওই প্রজাপতির সঙ্গে খেলছে, তাই দুজনের কেউ মাইন্ড করে না। তবে চিনিয়াং বুঝতে পারে যে হার্টবিট ফাস্ট হয় যখন মানুষ প্রেমে পড়ে। কুকুরটি এসে তখন ওর বিফ জার্কি আবারও খেতে লাগে। তাই প্রফেসর বলে, তোমার যতগুলো বিফ জার্কিও খেয়েছে তার জন্য আমি মূল্য পরিশোধ করে দিব। কিন্তু চিনিয়ান বলে, না, আপনি যদি আপনার নাম্বারটা দিতেন তাহলে ভালো হতো। ঠিক তখনই ওর সিনিয়র ওকে কল দিয়ে বলে, তোমার যে কমিকটা লিখছিলে তার আজকেই ফাইনাল ডেট, আর আজকেই ওই কমিকটা জমা দিতে হবে। তো এটা শুনে দৌড় দিচ্ছিল চিনিয়ান, কিন্তু আবারও ওই লোকের কাছে ফিরে এসে বলে, আপনি এখানে আমার জন্য একটু ওয়েট করবেন। জানি এটা বলা অনেকটা কেমন একটা দেখাচ্ছে, কারণ আজকে আমাদের প্রথম দেখা হয়েছে, কিন্তু আপনাকে আমার অনেক প্রয়োজন, প্লিজ ওয়েট করবেন। এটা বলে ওর সোজা ওর অফিসে চলে আসে। আর ওর কাছে মাত্র 1 ঘন্টা সময় ছিল। তো ফাইনাল ফিনিশিংটা দেওয়ার জন্য ও কাজ করতে শুরু করে। এদিকে জি ইয়াং অনেকক্ষণ ধরে ওয়েট করতে লাগে চিনিয়াংয়ের জন্য, কিন্তু যখনও আসে না তখন একটা কাগজে নিজের নামটা লিখে রেখে ওখান থেকে জিয়ান চলে যায়, কিন্তু কাগজটা তখনই উড়ে চলে যায়। এদিকে কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল চিনিয়াংয়ের। তখন ওর সিনিয়র দেখে যে চিনিয়াং অনেক সুন্দর একটা আর্ট করেছে। এইমাত্র ওর সঙ্গে যেটা ঘটেছিল ও সেটাতেই আর্ট করেছে। তখন ওর সিনিয়র বলে, তুমি তো সবসময় রোমান্টিকতার জিনিস অ্যাভয়েড করতে, তুমি অ্যাকশন অনেক পছন্দ করতে, হঠাৎ করেই তোমার ম্যাজিক্যাল হ্যান্ড কিভাবে হলো? মানে একদম তুমি বিপরীত হয়ে গিয়েছো, কিন্তু কিভাবে? তখনও বলে, আসলে এটা তো আমার কল্পনা ছিল না, এটা আমার সাথে ঘটেছে বলেই আমি এটা আর্ট করতে পেরেছি। তখন ওর সিনিয়র বলে, কি, তার মানে এটা তোমার সঙ্গে ঘটেছে? ছেলের বাড়ি কোথায়, ছেলের নাম কি? কিন্তু চিনিয়ানের তখন মনে পড়ে ওই লোকটিকে তো ও ওয়েট করতে বলে এসেছিল, তাই তো কিছু না বলেই সেইখানে দৌড় দেয়। কিন্তু এখানে এসেও কাউকে আর দেখতে পায় না। চিনিয়ান নিজেও ভাবতে লাগে যে এতক্ষণ ধরে ওই লোকটি তো আমার জন্য ওয়েট করবে না, কিন্তু মনে মনে ভাবছিল ওই লোকটি যেন এই শহর ছেড়ে কোথাও না যায়। তারপরে আমাদের ওই লোকটিকে দেখানো হয়, উনি মূলত একজন আর্কিটেকচার। তো একজন বন্ধু তার সঙ্গে দেখা করতে এসেছিল। তো জি ইয়াংয়ের এই বন্ধুর নাম হলো সেন।
সেনকে বলে যে তোমার আজকে কি হয়েছে। জি ইয়াং তখন ওর বন্ধুকে সবটা বলে। ওর বন্ধু বলে যে কোথায় এমনটা ঘটলো আর তার নাম কি, কিন্তু জি ইয়াং তো তার কিছুই জানে না। এদিকে আমরা চিন ইয়াংকে দেখতে পাই, ওর ফ্রেন্ডের সঙ্গে গল্প করছিল আর খুব আফসোস করছিল। ঠিক তখনই ওর মাথার উপরে কেউ যেন পানি ঢেলে দেয়। আসলে ওরা একটা রেস্টুরেন্টে মানে বাইরে একটা স্ট্রিট রেস্টুরেন্টে বসেছিল। উপর থেকে দেখা যায় একটি মেয়ে অনেক ড্রাঙ্ক হয়ে পড়েছিল এবং ওর টালমাটাল হয়ে এর গায়ে পানি ঢেলে দিয়েছে। তারপরে মেয়ে দুটো নিচে আসে ক্ষমা চাইতে। তো ওই মেয়ে দুটোর যে টি শার্ট পরা ছিল তাতে ওরা দেখতে পায় চুনমিং ইউনিভার্সিটির আর্কিটেকচারের স্টুডেন্ট ওরা। চিনিয়ানের যে বান্ধবী এখানে বসেছিল ওর এই বান্ধবীও ওই ইউনিভার্সিটিরই একজন টিচার, তাই ওই ইউনিভার্সিটির আর্কিটেকচারের একজন প্রফেসর সম্পর্কে ওরা বলতে লাগে। ওই ইউনিভার্সিটিতে প্রফেসর জি নামের একটা লোক মাঝে মাঝে স্পিচ দিতে আসে। তিনি মূলত একজন লেকচারার। তো স্কুলের ওই ভার্সিটির সব মেয়েরাই তার জন্য একদম পাগল। ঠিক তখনই আমাদের চিনিয়ানের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। ও হঠাৎ করে অনলাইনে পোস্ট করার চিন্তা করে এবং ও সাথে সাথেই একটা আর্ট করে ফেলে। ওই পোস্টে লিখে দেয় একটা কুকুর যার বয়স 5 বছর এবং কুকুরের মালিক দেখতে অনেক হ্যান্ডসাম, তাদের কি আপনারা কেউ দেখেছেন? তারা এই শহরেই থাকে এবং ওদের কোথায় দেখা হয়েছিল ওই জায়গাটাও উল্লেখ করে দেয়। এটা বলে ও একটা পোস্ট অনলাইনে করে দেয়, কিন্তু ও ভাবতেই পারেনি এত দ্রুত ও রিপ্লাই পেয়ে যাবে। আসলে জি ইয়াংকে এই শহরের অনেক মানুষও চিনত, তাই তো খুব দ্রুতই রিপ্লাই পেয়ে যায় চিনিয়াং। চিনিয়াং দেখে যে একজন লিখেছে তাকে চুনমিং ইউনিভার্সিটিতে সে একদিন লেকচারার হিসেবে লেকচার দিতে শুনেছে। তাই তো চিনিয়াং এটা শোনা মাত্রই ওই ইউনিভার্সিটিতে চলে আসে, যদিও ও ওই ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট ছিল না। এবার ও তো আর জানে না এই ইউনিভার্সিটির কোথায় ও প্রফেসর জিকে পাবে, তাছাড়া ও জানেও না ওই লোকটি আসলে কিসের লেকচার করে। তখনই ওর একটা মেয়ের সঙ্গে দেখা হয়ে যায়। এই মেয়েটির নাম হলো জিকিউ। জিকিউ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের ছবি তুলছিল। আসলে ও একটি লোককে স্টক করছে, মূলত ও একজন স্টকার। তো ওর কাছ থেকেই জিজ্ঞেস করে চিনিয়ান যে এরকম কোনো লোককে সে চেনে কিনা। এই মেয়েটি তো খুব ভালোভাবেই চিনত। মেয়েটি এখান থেকে চলে যাওয়ার আগে চিনিয়াংয়ের ব্যাগের ভিতরে একটা মেমোরি কার্ড দিয়েই চলে যায়। তারপরে চিনিয়াং সোজা আসে একটা লেকচার রুমে এবং ও সত্যি সত্যিই দেখে পার্কে দেখা হওয়া ওই হ্যান্ডসাম ছেলেটি এখানকার প্রফেসর। এটা দেখে ও সত্যিই অবাক হয়ে যায়। তাই তো যখনই ওদের দুইজনের চোখে চোখ পড়ে ও হাই দিয়ে দেয়, কারণ ও বোঝাতে চাইছিল যে আমাদের আগেও দেখা হয়েছে। এই প্রফেসরের জন্য তো মেয়েরা একদম পাগল ছিল। তো প্রফেসরের কাছে একটা পাজল থাকে, ওই পাজলটা সমস্ত স্টুডেন্টকে সে দেখিয়ে বলে যে বছরে বছরে এই পাজলটা আমি তোমাদের সলভ করতে দিই, যে এই পাজলটা সলভ করতে পারবে সে ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে পারবে। এরপরে আস্তে আস্তে প্রফেসর জি চলে আসে চিনিয়াংয়ের এখানে আর চিনিয়াংকে ওর অফিসে ডাকে। এরপরে হঠাৎ করে প্রফেসর জিকে কেউ একজন ডেকে পাঠালে সেই স্টুডেন্টদের বলে যায় যে তোমরা ট্রাই করতে লাগো কেউ পাজলটা খুলতে পারো কিনা। সবাই পাজলটা খোলার চেষ্টা করে কিন্তু কেউ খুলতে পারে না। এদিকে অন্য প্রফেসরের সঙ্গে কথা বলে যখন রুমের দিকে আসছিল প্রফেসর জি, তখন দেখে ওই পাজলটা খুলে ফেলেছে চিনিয়াং। তাই তো চিনিয়াংকে নিজের অফিসে ডেকে নেয় প্রফেসর জি। তারপরে ওর হাতে থাকা স্কেচ বুক থেকে সব ছবিগুলো উল্টে উল্টে দেখতে লাগে। এরপরে প্রফেসর জি বলে তুমি যে এভাবে আমার স্কেচ করেছো আমি কিভাবে বুঝবো তোমার মাইন্ডে কি চলছে? চিনিয়াং তখন বলে আমার মাইন্ড একদম পিওর। তারপরে ওর ব্যাগের ভিতরে ও মেমোরি কার্ড দেখে বলে এটা আবার কোথা থেকে এলো? তখন প্রফেসর জি বলে দাঁড়াও আমি এটা চেক করে দেখছি। কিন্তু দেখা যায় ওটাতে সব প্রফেসর জি এর বিভিন্ন ছবি ছিল। আসলে যে মেয়েটি ওখানে ফটোগ্রাফি করছিল ওই মেয়েটি তো এটা ওর ব্যাগের ভিতরে দিয়েছিল। প্রফেসর জি তখন বলে তুমি এভাবে আমাকে স্টক করছিলে, কিন্তু চিনিয়াং বলে এটা আমি তুলিনি, এটা কে দিয়েছে আমি জানি না। তারপরে প্রফেসর জি বলে তুমি এই পাজলটা কিভাবে খুললে? চিনিয়াং তখন বলে ওর বাবা একজন আর্কিটেক্ট এবং ওর বাড়িতে ডজনখানেক এরকম পাজল আছে। ও ছোটবেলা থেকে এগুলো খুলতে খুলতেই তো বড় হয়েছে, তাই এটা ওর কাছে এমন কোনো বিষয় না। তখন প্রফেসর জি বলে তাহলে তুমি এখানে ঠিক কী জন্য এসেছো? তখন চিনিয়াং বলে আসলে আমি সবসময় আপনার ক্লোজ থাকতে চাই। তখন প্রফেসর জি বলে ঠিক আছে এ নাও তোমার আইডি কার্ড, আজকে থেকে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তখন চিনিয়াং বলে এত সহজে আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে পারবো এটা তো আমি কল্পনাও করতে পারিনি। এরপরে ওর সিনিয়রের সঙ্গে ওর দেখা হয়। এখন থেকে ওদের ভিতরে যা যা ঘটনা ঘটতো মানে প্রফেসরের সঙ্গে যা যা ঘটনা ঘটে সেগুলোই ও কমিক আকারে লিখতে লাগে।
এবং ওর কমিক লেখার জন্য ও দারুণ একটা উপায় পেয়ে গিয়েছে, তা হলো এই প্রফেসর। তাই তো ও চেষ্টা করছিল যেভাবেই হোক প্রফেসরের সঙ্গে ক্লোজ একটা রিলেশন করার। প্রফেসর ওকে সমস্ত শিডিউল বলে দিচ্ছিল যে ওকে ঠিক কিভাবে কাজ করতে হবে, কিন্তু এত টাইট শিডিউল দেখে ও বলে আমাকে 7টা দিন সময় দিন। প্রফেসর তখন বলে 7টা দিন সময় দিব? যদি 7 দিনের ভিতরে আমি তোমার নাম মনে রাখতে পারি তাহলে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এই কাজ ক্যারি করতে পারবে, না হলে কিন্তু তুমি পারবে না। এদিকে আমরা ওই মেয়েটিকে দেখি যে বারবার ছবি তুলেই যাচ্ছিল। তখন ওর সামনে সেন চলে আসে, যে ছিল প্রফেসরের বন্ধু। কিছুক্ষণ পরে ওখানে প্রফেসর নিজেও চলে আসে। আসলে এই মেয়েটি আর কেউই নয়, প্রফেসরেরই ছোট বোন, মানে কাজিন বলা যায়। ওই মেয়েটির নাম চিকিউ, তা তো আপনারা আগেই শুনেছেন। তো ওকে ছবি তুলতে বারণ করে দেয়। এদিকে আমরা চিনিয়াংকে দেখি, ও চিনিয়াং নামটা প্রফেসরকে মনে করানোর জন্য খাতায় লিখে তার ডেস্কের ভিতরে চলে যায়। ওখান থেকেই দেখাতে লাগে, দেখুন আমার নাম চিনিয়াং। চাইনি যে চি মানে হলো 7 আর নিয়াং মানে বছর, চিনিয়াং মানে 7 বছর। এভাবে ও প্রফেসরকে মনে করানোর চেষ্টা করে। প্রফেসর তখন কলম তোলার বাহানায় নিচে নামে আর হঠাৎ করে চিনিয়াংকে কিস করে, কিন্তু আসলে এটা ছিল চিনিয়াংয়ের স্বপ্ন, এমন কিছুই ঘটেনি। ও মূলত একটা ভ্রমের ভিতরে ছিল। এদিকে আমরা দেখতে পাই যে চিকিউকে প্রফেসর জি বলে, তুমি ওই মেমোরি কার্ডটা চিনিয়াংকে দিয়েছিলে তাই না? তো তুমি ওর কাছে সরি চেয়ে নিবে, আর আমাদের যেভাবে ছবি তুলেছ এটা অন্যায়, তাই তুমি ওর কাছে সরি বলবে। এদিকে চিনিয়াং ওর স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য টিচারের ডেস্কের ভিতরে চলে আসে আর চিনিয়াংয়ের নামটা টিচারকে বারবার মনে করানোর চেষ্টা করতে লাগে। তখন টিচার ওকে এখান থেকে উঠে যেতে বলে। ও উঠে তো যায়, কিন্তু ডেস্কের এপাশে এসে বসে পড়ে। তখন স্টুডেন্টরা সবাই হেসে ওঠে। টিচার ওকে বলে যে তুমি যে তোমার ডেস্কে বসো। তখন চিনিয়াং ভাবে, আমি ভাবলাম কি আর হলো কি। কিন্তু চিনিয়াং তো কম যায় না, ওর মাথায় হাজারটা বুদ্ধি আছে। ও টি শার্টে চিনিয়াং নামটা লিখে আনে, সেটা বারবার প্রফেসরকে দেখাতে লাগে। এমনকি ডিমের অমলেটেও সে তার নামটা সর্স দিয়ে খুব সুন্দর করে লিখে দেয়, যাতে প্রফেসরের মনে থাকে ওর নাম চিনিয়াং। এছাড়া ওর যে ল্যাপটপ ছিল তার ওয়ালপেপারের সব জায়গায়ও চিনিয়াং চিনিয়াং চিনিয়াং, এটাই সমস্ত জায়গায় প্রফেসর দেখছিল। চিনিয়াং বলে, আমার নাম আপনি ভুলে যাবেন, বরং আমার নামটা আপনার হৃদয়ে আমি খোদাই করে দিব। এরপরে চিনিয়াংয়ের কাছে সরি বলতে আসে চিকিউ। চিকিউ এসে বলে, সেদিনকার ব্যবহারের জন্য আমি সরি। এবং এখানে চিনিয়াং জানতে পারে এই মেয়েটি আসলে প্রফেসর জি এর কাজিন। তাই তো এই মেয়েটি ওকে বলে যে প্রফেসর জি কোনো জিনিস কিভাবে মনে রাখে। তখন মেয়েটি বলে রিপিটেশন। এরপরে প্রফেসর জি 1 সপ্তাহের জন্য বাহিরে যায়। 1 সপ্তাহ পরে যখন প্রফেসর ফিরে আসে তখন ওর যার সঙ্গে দেখা হচ্ছিল সেই বলছিল যে প্রফেসর জি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টটা অনেক ভালো, চিনিয়াং আপনার জন্য এই চাটা রেখেছে। তারপরে চিনিয়াং আপনার সমস্ত কাজই এগিয়ে রেখেছে, এমনকি দিন পর্যন্ত এসে চিনিয়াংয়ের কথা বলতে লাগে। যেমন বলছিল চিনিয়াং অনেক হেল্পফুল এবং ও অনেক ফ্রেন্ডলি। তাছাড়া কেউ ফাইল দিতে এলেও বলছিল যে প্রফেসর জি চিনিয়াংকে এই ফাইলটা দিয়ে দিবেন, এরকম কিছু। মানে চিনিয়াং ওর নামটা একদম প্রিন্ট করে দিবে, এটা একদম সংকল্প করেছিল। যাই হোক, প্রফেসর জি যখন ওর কোম্পানি থেকে বাইরে আসে, ভার্সিটি থেকে বাইরে আসে, তখনই চিনিয়াংয়ের সঙ্গে দেখা হয়ে যায়। চিনিয়াংকে প্রফেসর বলে যে তুমি ফেল করেছো। চিনিয়াং বলে, ফেল করেছি মানে? আপনি কি আমার নামটা মনে রাখতে পারছেন না? তখন প্রফেসর বলে, তোমার ছাতাটা বন্ধ করো। ও প্রফেসরের ছাতার ভিতরে ঢুকে যায়। তখন প্রফেসর বলে, তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু তোমার যতটুকু কাজ করার দরকার ছিল তুমি তার অনেক বেশি চেষ্টা করে ফেলেছো। যখন থেকে আমি ক্যাম্পাসে ঢুকেছি তখন থেকে এই দিন থেকে শুরু করে সমস্ত স্টুডেন্টরা পর্যন্ত তোমার নাম আমাকে বারবার বলে একদম মুখস্থ করিয়ে দিচ্ছিল। ঠিক তখনই ওদের দিক থেকে একটা কার যাচ্ছিল। তো দুজনে তো প্রোটেকশন পায়, কিন্তু হঠাৎ করেই কারের পিছনে একটা গাড়ি যাচ্ছিল, যে বাইকের পানি এসে ওদের দুজনকেই ভিজিয়ে দেয়। তো এখন চিনিয়াংকে নিয়ে প্রফেসর স্টাফ রুমে চলে আসে, কারণ ওদের দুজনকেই ড্রেস চেঞ্জ করতে হবে। তো প্রফেসরের সঙ্গেও ভিতরে ঢুকবে কিনা এটা নিয়েই কনফিউজ ছিল। ঠিক তখনই চিনিয়াং বলে, আমি কি ভিতরে আসবো? প্রফেসর বলে, তুমি অলরেডি ভিতরে। এবার ও বাহিরে গিয়ে দাঁড়ায়। তখন শোনা যায় যে কেউ একজন আসছে। প্রফেসর চিনিয়াংকে ভিতরে টেনে নেয়। চিনিয়াং তখন প্রফেসরকে বলে, আমরা লুকাচ্ছি কেন, আমাদের ভিতরের সম্পর্কটা আসলে কি? কিন্তু প্রফেসর ওকে আর কিছু বলে না, বরং ওকে পরার জন্য কিছু ড্রেস দিয়ে দেয়। তবে প্রফেসর ওকে বলেছিল যে তোমার কি মনে হয় আমাদের ভিতরের সম্পর্কটা আসলে কি?
এসব বাদ দিয়ে ওকে কিছু ড্রেস দেয় আর বলে আমি জানি না এগুলো তোমাকে শ্যুট করবে কিনা, তারপরেও এছাড়া আমার কাছে আর কোনো ড্রেস নেই। তো প্রফেসর যেহেতু চিনিয়াংয়ের হাত ধরেছিল তাই চিনিয়াংয়ের মনে মনে অনেক প্রজাপতি উঠতে লাগে, ওর অনেক ভালো লাগছিল। তারপরে প্রফেসর ওকে ভিতরে রেখে বাইরে ওয়েট করে। কিছুক্ষণ পরে ও যখন ড্রেসটা পরে বাইরে আসে তখন প্রফেসর বলে তোমাকে বেশ ভালোই মানিয়েছে। এরপরে প্রফেসর যখন ভিতরে যায় চিনিয়াং বাইরে দাঁড়িয়ে চোখ বন্ধ করেই তার স্কেচ করতে লাগে, কিন্তু হঠাৎ করে প্রফেসর বাইরে চলে এলে চিনিয়াংয়ের হাতটা চলে যায় প্রফেসরের একদম হার্টে। তখন প্রফেসর বলে তুমি করছোটা কি, আসলে তোমার মোটিভটা কি বলো তো? তুমি তো শুধুমাত্র তোমার নামটা আমার মনে প্রিন্ট করাতে চাওনি, বরং তোমার অন্য কোনো মোটিভ আছে। তখন চিনিয়াং বলে আসলে আমার অন্য একটা মোটিভ ঠিকই আছে, কিন্তু ওই মোটিভটা সম্পন্ন করার জন্য আমি আপনার সঙ্গে থাকতে চেয়েছিলাম, তবে আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি আর আমি এখন চাই সবসময় আমি আপনার সঙ্গেই থাকবো। প্রফেসর তখন বলে তোমাকে আমি চাকরি থেকে ফায়ার করে দিচ্ছি, কারণ তোমার মোটিভ মোটেও ভালো মনে হচ্ছে না। তখনই চিনিয়াং হোঁচট খেয়ে প্রফেসরের উপরে পড়ে যায়। হঠাৎ করেই তখন প্রফেসরের রুমে তার গ্র্যান্ডপা চলে আসে। তো গ্র্যান্ডপা এসে বলে এসব হচ্ছেটা কি? তখন চিনিয়াং গ্র্যান্ডপাকে কুর্নিশ করে বলে আমি আসলে আপনার নাতির পিএ, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আর এই হলো আমার আইডি কার্ড। তখন ওর দাদু বলে তোমার বয়স মাত্র 24 বছর, তোমাকে আমার অনেক ভালো লেগেছে। তারপরে দাদু বলতে শুরু করে জি ইয়াংকে যে তোমার জন্য আমি একটা ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করেছি, কিন্তু এই ব্লাইন্ড ডেট এড়াতে চাইছিল জি ইয়াং, তাই তো বলে আমার গার্লফ্রেন্ড আছে। দাদু বলে কোথায় তোমার গার্লফ্রেন্ড? তখন চিনিয়াংকে দেখিয়ে দিয়ে প্রফেসর জি বলে ওই তো আমার গার্লফ্রেন্ড। তখন চিনিয়াং বলে আচ্ছা আনি, তাহলে তুমি বলো তো আমার নাম কি? আসলে প্রফেসর জি তার কোনো অ্যাসিস্ট্যান্টের নামই মনে রাখতে পারতো না, তাদের আইডি নাম্বার দিয়েই তাদেরকে ডাকতো। তাই তো চিনিয়াংয়ের নাম যদি সে 7 দিন অবধি মনে রাখতে পারে তাহলে চিনিয়াং সম্পূর্ণভাবে ওর হয়ে কাজ করতে পারবে। তো এখন প্রফেসর জি যেহেতু যন্ত্রণায় পড়ে গিয়েছে তাই চিনিয়াংয়ের নামটা উচ্চারণ করে। চিনিয়াং এখন থেকে এখানে পার্মানেন্টলি চাকরি করবে। ওর দাদুও বলে যায় চিনিয়াংয়ের বেশি করে খেয়াল রাখতে, যেহেতু চিনিয়াং এখন তার গার্লফ্রেন্ড। এরপরে আমরা দেখতে পাই চিনিয়াং বিভিন্নভাবে ইমপ্রেস করার চেষ্টা করতে লাগে তার বসকে, মানে প্রফেসর জিকে। ও পড়ে যাওয়ার অভিনয় করতে লাগে, কিন্তু ওকে এড়িয়ে ওখান থেকে প্রফেসর জি চলে যায়। তাছাড়া বিভিন্নভাবে ও প্রফেসর জিকে ইমপ্রেস করার জন্য সাজুগুজুও করতে লাগে। এমনকি ও যখন বই নামাতে যাবে ও পড়ার অভিনয় করতে লাগে, তবে এসবে কোনো কিছুতেই কাজ হয় না। একদিন চিনিয়াংয়ের আরও কিছু মেয়েদের সঙ্গে দেখা হয়ে যায়। এরা ছিল প্রফেসর জি এর সাবেক অ্যাসিস্ট্যান্ট, যারা 1-2 দিনের বেশি কখনোই স্টে করতে পারেনি। ওরা জিজ্ঞেস করে যে চিনিয়াং কিভাবে পারলো। তো এখন প্রফেসর জিকেও দেখি যে চিনিয়াংয়ের ব্যবহারে আস্তে আস্তে মুগ্ধ হয়ে যাচ্ছে। এছাড়া চিনিয়াং এখন প্রফেসরের জি এর বাড়িতেও চলে আসে কাজ করার জন্য, যেহেতু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তাছাড়া যেহেতু প্রফেসর জিকে অনেক মানুষ অনেক পছন্দ করতো, মানে তার অনেক ফ্যান ফলোয়ার ছিল, তাদের হাত থেকে বাঁচার জন্য বারবার প্রফেসর জি এসে ধরা দিত চিনিয়াংয়ের কাছে। তাদের এভাবে খুব ভালো টাইম কাটছিল। প্রফেসর জি রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা ওষুধ খেত, কিন্তু চিনিয়াং ওই ওষুধটা ভুল করে পাল্টে দিয়েছিল। চিনিয়াং এখন প্রফেসরের জি এর বাড়িতেই থাকে। চিনিয়াং তো গেস্ট রুমে ঘুমাচ্ছিল, হঠাৎ করে ঘুম ভেঙে দেখে যে ওর পাশে প্রফেসর জি এসে ঘুমাচ্ছে। তখনও ভাবে আমি কি স্লিপ ওয়াক করতে করতে একদম প্রফেসর জি এর রুমে চলে গেছি, কিন্তু না, এটা তো ওরই রুম, ওরই বেড। ও তাহলে প্রফেসর জি এখানে কিভাবে এলো? তো প্রফেসর জিও ঘুমের ভিতরে ওকে জড়িয়ে ধরে, কিন্তু পরে প্রফেসর জি এর এসব কোনো কিছুই মনে থাকে না। তো সকালবেলা খাবার খেতে বসে চিনিয়াংয়ের অনেক ঘুম পাচ্ছিল। প্রফেসর জি জিজ্ঞেস করে তোমার কি রাতে ঘুম হচ্ছে না নাকি? তখন ও কল্পনা করে যে আসলে রাত্রেবেলা ওদের ভিতরে হচ্ছিলটা কি, মানে ও তো রাতে ঘুমাতেই পারছিল না। তাছাড়া ও প্রফেসর জি এর বেশি কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল, কারণ ও এই মুমেন্টগুলো দিয়েই একটা কমিক লিখতে চায়। তাহলে এই কমিকটা ও খুব রোম্যান্টিক ওয়েতে লিখতে পারবে, কারণ ও তো নিজে রোমান্টিকতায় না ডুবলে রোমান্টিক কোনো কিছু লিখতেই পারে না। তাই প্রফেসর জিকে ও একরকম কাজেও লাগাচ্ছিল বলা যায়, কিন্তু প্রফেসর জি কিন্তু এই ব্যাপারে কিচ্ছু জানে না। এরপরে ওরা কয়েকজন মিলে একটা বিচে ঘুরতে আসে, যেখানে জিকেও এসেছিল। জিকেও এখন অনেক সুন্দর ব্যবহার করতো চিনিয়াংয়ের সঙ্গে, এমনকি জিকেও নিজেও চাইতো যেন চিনিয়াংয়ের সঙ্গে তার ভাইয়ের একটা সুন্দর সম্পর্ক হয়ে যায়। তাই তো ওর রোম্যান্টিক ওয়েতে ওর ভাইকে ইমপ্রেস করার জন্য বলে। ওদের দুইজনকে এক তাঁবুর ভিতরে পাঠিয়ে দিয়ে বাইরে থেকে তাঁবু লক করে দেয়।
তো চিনিয়াং এসে বলে আমি সাঁতার কাটার জন্য একটা ড্রেস পরেছি, সেই ড্রেসটা আপনাকে দেখাতে চাই। তো দেখা যায় এটাও আসলে একটা টি শার্ট পরেছিল, আর টি শার্টের উপরে বিকিনি টাইপ কোনো কিছু আঁকানো, মানে এটা পুরোটাই একটা আর্ট ছিল। এটা দেখে তো প্রফেসর জি এর হাসি পায়। প্রফেসর জি যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন চিনিয়াং প্রফেসর জি এর উপরে পড়ে যায়। যখনই রোমান্টিক কিছু হতে যাবে তখনই বাচ্চাদের একটা বল ওদের ভিতরে চলে যায়। সো সুযোগ পেয়েও সুযোগটা হাতছাড়া হয়ে গিয়েছিল চিনিয়াংয়ের। তখন চিকে এসে বলে আমার কাছে আরও একটা আইডিয়া আছে। তখন ও দুটো ব্রেসলেট নিয়ে আসে, ওদের দুজনের হাতে পরিয়ে দিয়ে বলে এটা কিন্তু লক হয়ে আছে, তোমরা দুইজন যতক্ষণ না কাছাকাছি আসবে ততক্ষণ এটা খুলবে না, আর 24 ঘন্টার ভিতরে যদি তোমরা এটা খুলতে না পারো তাহলে এটা কিন্তু সারা জীবনের কখনো আর খুলবে না। তাই তোমাদের দুইজনকে এখন কাছাকাছি থাকতে হবে। তো এখন ওই ব্রেসলেটটা খোলার জন্য ওরা দুইজন সব সময় কাছাকাছি থাকছিল, কিন্তু কোনোভাবেই ব্রেসলেটটা ওরা খুলতে পারে না। ওরা ভাবে ওরা যদি একসঙ্গে জিম করে তাহলে তো ওরা কাছাকাছি আসবে, তাহলে হয়তো খুলবে, কিন্তু এভাবে সারাটা দিন কেটে যায় তাও খুলতে পারে না। তাই ওরা দুজনে তাঁবুর ভিতরে এসে বসে বসে ভাবছিল। প্রফেসর জি বলে আমরা তো সব রকম চেষ্টাই করলাম, আর মাত্র একটি উপায় বাকি আছে, সে হলো একে অন্যকে কিস করা। চিনিয়াং বলে না না, আমি আপনাকে কিস করতে পারবো না। আপনাকে কিস করতে গেলে আপনি যদি ভাবেন যে আমি সেক্সুয়ালি আপনাকে হ্যারাস করছি। তারপরে প্রফেসর জি বলে এমন কিছুই হবে না। চিনিয়াং বলে কিন্তু আপনাকে একবার আমি যদি কিস করতে শুরু করি হয়তো আমি কন্ট্রোল হারিয়ে ফেলবো। প্রফেসর জি তখন ওকে নিচেই কিস করে আর ওদের ব্রেসলেটটা খুলে যায়। তখন ওরা বলে যে এটা শেষ হয়েছে। এরপরে লজ্জা পেয়ে প্রফেসর জি বাহিরে বের হয়ে আসে। পরদিন ওরা আবারও ওদের হোমটাউনে ফিরে আসে, কিন্তু এখন আবার চিনিয়াংয়ের কাজের চাপ অনেক বেড়ে গিয়েছিল। তো এখন ও যে কমিকটা লিখছিল সেই কমিকটাও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিল, এবং ও কমিকটাও অনেক রোম্যান্টিক করে লিখতে পেরেছে। কমিকটা এত বেশি সুন্দর হয়েছে যে ওর সিনিয়র বলে এটা সবথেকে পপুলার কমিক হবে আই হোপ। তো ও এখন ভাবে যে এই কমিকটা ও প্রফেসর জিকেও দেখাবে। এদিকে আমরা অন্য একটা মেয়েকে দেখি যে প্রফেসর জি এর সঙ্গে এসে কথা বলছিল। মেইনলি এই মেয়েটির সঙ্গে ছোটবেলা থেকে প্রফেসর জি এর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু প্রফেসর জি এখন এই মেয়েটিকে বলে দেয় যে চিনিয়াংকে সে ভালোবাসে, আর তাই তো ওই মেয়েটিকে বিদায় দেওয়ার জন্য এসে দাঁড়িয়েছিল। আর মেয়েটিও মেনে নেয় আর বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে চিনিয়াং দূর থেকে এটা দেখতে পায়। মেয়েটি চলে যাওয়ার আগে একবার প্রফেসর জিকে জড়িয়ে ধরে যায়। তার জন্য চিনিয়াং ভাবে যে ওই মেয়েটির সঙ্গে প্রফেসর জি এর কোনো সম্পর্ক আছে। এটা দেখার পরে ওর মন ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যায়। শুরু থেকে ওদের যতবার দেখা হয়েছে, যতবার ওরা কাছাকাছি এসেছে, সেগুলোই বসে বসেও ভাবতে লাগে। এরপরে ও ভাবে যে ও আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে না। তো প্রফেসর জি এর বাড়ির চাবিটি ও রেখে দেয়, আর প্রফেসর জিকে বলে আমাদের ভিতরে সব কিছু ওভার হয়ে গিয়েছে, আমি এই চাকরিটি ছেড়ে দিচ্ছি। আর তাছাড়া এই কমিকটি লেখার জন্য এতদিন আমি আপনার কাছাকাছি ছিলাম, এখন আমার কমিকটি লেখা শেষ হয়েছে, তাই আমি চলে যাচ্ছি। প্রফেসর জি বলে কেবল এই কমিকটা লেখার জন্যই তুমি এখানে ছিলে? তখন চিনিয়াং বলে এই কমিকের হিরো ছিল আপনি, এবং এই কমিকটা ছিল আপনাকে কেন্দ্র করেই, আর আপনার আর আমার ভিতরের রোমান্টিকতাকে কেন্দ্র করেই। তবে এই কমিকটা লিখতে লিখতে কখন আমি আপনাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও বুঝতে পারিনি, কিন্তু আপনি তো আমাকে সেইমভাবে অ্যাডোর করেন না। এটা বলে যখন ও চলে যাচ্ছিল তখনই প্রফেসর ওকে পিছন থেকে টেনে ধরে আর ওকে কিস করে। তারপরে একদম কোলে তুলে সোজা নিজের রুমে নিয়ে আসে। আর প্রফেসর জি তার আচরণ দিয়েই চিনিয়াংকে বুঝিয়ে দেয় যে আসলে সেও তাকে ঠিক কতটা ভালোবাসে। দুজনে খুনসুটি করতে করতে কখন যে একে অপরকে ভালোবেসে ফেলেছে তারা ওরা দুজনের কেউই বুঝতে পারেনি। এভাবে তো ওদের খুব ভালো সম্পর্ক চলতে লাগে। তারপর থেকে ওরা দুজন সবসময় একসঙ্গে থাকতো। ওদের ভিতরে কোনো ভুল বোঝাবুঝি ছিল না, কিছুই ছিল না। এখন তো কেবলই রোমান্টিকতা। তাছাড়া প্রফেসর জি যতটা অ্যারোগেন্ট তার থেকেও অনেক বেশি কেয়ারিং এবং অনেক ভালোবাসতে পারতো। তাই তো চিনিয়াংকে সে সবটা দিয়ে ভালোবাসতে থাকে। এদিকে চিনিয়াংয়ের কাজও খুব সুন্দর চলছিল এবং প্রফেসর জি এর সঙ্গে সে অনেক ঘোরাফেরাও করতো। পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুটোই খুব ভালো চলছিল। ঠিক তখনই একদিন ওদের বাড়িতে চলে আসে প্রফেসর জি এর মা। প্রফেসর জি এর মায়ের সঙ্গে ওর বাবার ডিভোর্স হয়ে গিয়েছিল, কিন্তু এখন ওর বাবা আর মা অনেকটা একসঙ্গে কথা বলে। এখানে ওর দাদুও চলে আসে। ওরা যখন এদের সম্পর্কের কথাটা জানতে পারে ঠিক তখনই ওদের বিয়ের আয়োজন শুরু করে দেয়। তাছাড়া প্রফেসর জি এর মাও আজকে বধূ বেশে সেজেছে, কারণ ওর বাবার সঙ্গে নতুন করে আবার বিয়ে করবে। ওর বাবাও এখন অনেকটাই রোম্যান্টিক হয়েছে, তাই তো ওর মা বলে এখন তুমি একটু রোম্যান্টিক হয়েছো। এদিকে আমাদের চিনিয়াংকে দেখতে অনেক বেশি কিউট লাগছিল। প্রফেসর জি একটা ডায়মন্ড রিং নিয়ে আসে চিনিয়াংয়ের সামনে।
আমি ভেবেছিলাম হাঁটু গেড়ে প্রপোজ করবে, কিন্তু হাঁটু গেড়ে করে না, বরং শুধু শুধু রিংটা ওকে পরিয়ে দেয় আর চিনিয়াং এর কাছে অনেকগুলো প্রমিস করে, যেমন তোমাকে ফ্যামিলির ব্যাপারে কোনো কিছু শিখতে হবে না, সমস্ত দায়িত্ব তুমি আমার উপরে ছেড়ে দাও, তাদের সুখ দুঃখের সমস্ত কিছু তারা যেন একে অপরের সঙ্গে ভাগ করে নেয়। এসবের প্রমিস করেই ওরা বিয়ে করে ফেলে। এরপরে ওরা হানিমুনও করে, আর এভাবে শুরু হয়ে যায় ওদের সুন্দর নতুন একটা লাইফ। যে প্রফেসর ছিল খুব অ্যারোগেন্ট, সেই প্রফেসরই সব থেকে কিউট মিষ্টি মেয়েটার প্রেমে পড়ল। চিনিয়াং একদিন চিপাও অর্থাৎ প্রফেসরের কুকুরটিকে নিয়ে তার সামনে আসে এবং এসে প্রফেসরকে জড়িয়ে ধরে। যে কুকুরের জন্যই ওদের সম্পর্কের শুরুটা হয়েছিল, শেষটাও সেই কুকুরের মধ্য দিয়েই হয়ে যায়। তো এখানেই শেষ হয়ে যায় বি উইথ ইউ নামের এই ড্রামার গল্প। সুইট কিউট এই ড্রামার গল্প আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক